বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে গুপ্ত শিলালিপিগুলি, বিশেষত দামোদরপুর লিপি, বসরা শিল লিপি, বিভিন্ন ভূমিপট্টলি, ফাহিয়েনের বিবরণ প্রভৃতি থেকে বহু তথ্য পাওয়া যায়। গুপ্তযুগের রাষ্ট্রনীতি সম্পর্কে কামোন্দকের নীতিসার স্মৃতিশাস্ত্রগুলি যথা নারদ, যাজ্ঞবল্ক্য স্মৃতি প্রভৃতি এবং মনুস্মৃতি বিশেষভাবে সাহায্য করে। কিন্তু রাষ্ট্রনীতির এই গ্রন্থগুলিতে তাত্ত্বিক আলোচনা বিশদভাবে করা হলেও গুপ্ত শাসনের বাস্তব বিবরণ তেমন আলোচনা করা হয়নি। এই জন্য এই গ্রন্থগুলি গুপ্ত শাসনের প্রকৃত চিত্র তুলে ধরে না। গুপ্ত শাসন ব্যবস্থায় রাজার ক্ষমতা কী ছিল? গুপ্ত শাসন ব্যবস্থায় আপাতদৃষ্টিতে রাজা ছিলেন সকল ক্ষমতার কেন্দ্রস্থল। সেনাদল কর্মচারীরা তারই নির্দেশে চলত। তিনি তাদের নিয়োগ করতেন এবং তাদের আনুগত্য ভোগ করতেন। রাজ্য শাসনের কাজে চূড়ান্ত সিদ্ধান্ত রাজাকে নিতে হতো। প্রাদেশিক কর্মচারীরা তার দ্বারা নিযুক্ত হতো এবং তাকে আনুগত্য দিত। তিনি ছিলেন রাজ্যের সর্বপ্রধান বিচারক, কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল শুনতেন। তিনি বংশানুক্রমিক অধিকারে শাসন করতেন। রাজ্যে তাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো সাংবিধানিক ব্যবস্থা ছিল না। রাজার উপাধি। গুপ্ত সম্রাটরা তাদের এই উচ্চ ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে আড়ম্বরপূর্ণ বিভিন্ন উপাধি নেন। যেক্ষেত্রে মৌর্য সম্রাটরা কেবলমাত্র দেবতাদের প্রিয় এই উপাধি নিয়ে সন্তুষ্ট থাকতেন, সেক্ষেত্রে গুপ্তরা নিজেদের ঐশ্বরিক গুণযুক্ত ঈশ্বরের অংশ বলে দাবি করতেন। তারা নিজেদের পরম দৈবত লোক, ধাম, দেব, ইন্দ্র, বরুণ, কুবেরের সমান বলে দাবি করতেন। রাজপদ বংশানুক্রমিক হলেও কখনো কখনো সম্রাট তার জ্যেষ্ঠ পুত্রের স্থলে অন্য পুত্রকেও উত্তরাধিকারী নির্বাচন করতেন। গুপ্ত শাসন ব্যবস্থায় রাজার ক্ষমতার সীমাবদ্ধতা ছিল। সেটা কি? গুপ্ত সম্রাটরা তাত্ত্বিক দিক থেকে অপরিসীম ক্ষমতা দাবি করলেও হাতে কলমে তাদের ক্ষমতা বেশি ছিল না। মৌর্য সম্রাটদের তুলনায় গুপ্ত সম্রাটদের ক্ষমতা ছিল বাস্তবে সীমিত। রাজা নিজেকে দেবতার সমকক্ষ বলে দাবি করলেও বাস্তবে তাকে বিদ্রোহের সম্মুখীন হতে হতো। সামন্ত শক্তি রাজক্ষমতাকে কোণঠাসা করেছিল। রাজাকে দেশ শাসন ও যুদ্ধবিগ্রহের জন্য সামন্তদের সাহায্যের উপর নির্ভর করতে হতো। স্মৃতিশাস্ত্রগুলিতে আর মধ্যযুগের মতো রাজাকে দেবতার সৃষ্টি মনে করা হতো না। দেবতার মতো রাজা অভ্রান্ত একথাও ভাবা হতো না। তবে স্মৃতিশাস্ত্র রাজাকে সম্মান জানাতে বলতো। 2. মধ্যযুগে শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত। একটি গ্রামে বা জেলায় কি ঘটছে তা অশোক তার গুপ্তচরদের দ্বারা জেনে নিতেন। কিন্তু গুপ্তযুগে শাসন ব্যবস্থা ছিল বিকেন্দ্রীভূত। প্রদেশ ও বিষয় বা জেলা স্তরে প্রায় স্বায়ত্তশাসন চলত। কেন্দ্রের মূলনীতির বিরোধিতা না করলে প্রদেশের ও জেলার শাসনকর্তা বহু ক্ষমতা ভোগ করতে পারতেন। 3. গুপ্তযুগে যুদ্ধবিগ্রহ ও বৈদেশিক আক্রমণ চলার ফলে রাজার স্বৈর ক্ষমতা কার্যকরী হতে পারেনি। তাকে যুদ্ধের প্রয়োজনে স্থানীয় সামন্ত ও প্রাদেশিক শাসকদের উপর বহু পরিমাণে নির্ভর করতে হতো। 4. রাজা ইচ্ছামতো আইন তৈরি করতে পারতেন না। তাকে চিরাচরিত প্রথা, ধর্মশাস্ত্র, ব্রাহ্মণদের বিধান মেনে চলতে হতো। 5. মন্ত্রীপদ ছিল বংশানুক্রমিক, ফলে মন্ত্রীরা রাজার সঙ্গে অনেকটা ক্ষমতা ভাগ করে নিতেন। 6. বিকেন্দ্রীকরণ নীতি অনুসারে গ্রাম
ও বিষয়গুলির শাসন স্থানীয় প্রতিনিধিদের সাহায্যে কর্মচারীরা চালাতো। এর ফলে রাজা হস্তক্ষেপ করার সুযোগ তেমন পেতেন না। 7 গুপ্তযুগে গ্রামগুলি লোকেরা বাড়তি উৎপাদন না করে গ্রামের প্রয়োজন মাফিক উৎপাদন করত। এজন্য বাণিজ্যে মন্দা দেখা দেয়। গুপ্ত সম্রাটরা কর্মচারীদের বেতন না দিতে পেরে জমি বা জাগির দেন। কর্মচারীরা জমিতে অধিকার পেলে তারা খুবই শক্তিশালী হয়ে পড়ে। রাজার পক্ষে সর্বদা তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। 8 রাজা ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারতেন না। অন্যায় কাজ করলে তার বিরুদ্ধে জনসাধারণ বিদ্রোহ করতে পারত। 9 রাজার মতো মন্ত্রীরাও ছিলেন বংশানুক্রমিক। মন্ত্রী ও অমাত্যরা রাজার সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। এই সকল কারণে অনেকে বলেন যে গুপ্তযুগে রাজার ক্ষমতা মধ্যযুগের তুলনায় দুর্বল ছিল। এই সময় কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা ছিল মন্ত্রী, যুবরাজ ও উচ্চ কর্মচারীদের নিয়ে। গুপ্তযুগে মন্ত্রীরা এককভাবে রাজাকে পরামর্শ ও প্রয়োজনীয় সাহায্য দিত, কিন্তু মধ্যযুগের মতো কোনো মন্ত্রী পরিষদ গুপ্তযুগে ছিল না। কারো কারো মতে মনুসংহিতায় মন্ত্রী পরিষদের আভাস পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ পণ্ডিত এমত অগ্রাহ্য করেন, কারণ গুপ্তযুগের কোনো শিলালিপিতে মন্ত্রী পরিষদের উল্লেখ নেই। মন্ত্রীপদ এই যুগে বংশানুক্রমিক ছিল। উদয়গিরি গুহালিপি থেকে জানা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীর সেনের পিতাও মন্ত্রী ছিলেন। তিনি নিজেকে অন্নপ্রাপ্ত সচিব্য বলেছেন। সন্ধি বিগ্রাহিক হরিসেনের পিতা ধ্রুবভূতিও মন্ত্রী ছিলেন। পশ্চিম ও মধ্য ভারতে গোত্রীপদও বংশানুক্রমিক ছিল বলে জানা যায়। কখনো কখনো একই মন্ত্রী একাধিক পদ অধিকার করতেন। গুপ্ত সম্রাটরা কেন্দ্রে বহু কর্মচারী নিয়োগ করতেন। মহাবলাধিকৃত ছিলেন সেনাপ্রধান। তার অধীনে বিভিন্ন সামরিক পদও, যথা অশ্ববাহিনীর প্রধান বা মহাশ্বপতি, হস্তিবাহিনীর প্রধান, মহাপিলুপতি প্রভৃতি থাকত। মহাদণ্ডনায়ক সম্ভবত প্রধান সেনাপতি বা রক্ষীবাহিনীর প্রধান ছিলেন। তার অধীনে অন্যান্য রক্ষীরাও কাজ করত। মহাপ্রতিহার ছিলেন রাজপ্রাসাদের রক্ষীবাহিনীর প্রধান। সন্ধি বিগ্রাহিক নামে একটি নতুন পদের কথা জানা যায়। এই কর্মচারী রাজাকে বৈদেশিক ব্যাপার, যুদ্ধ, সন্ধি প্রভৃতি বিষয়ে পরামর্শ দিতেন। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সন্ধি বিগ্রাহিক। অক্ষপটলাধিকৃত নামে কর্মচারী সরকারি দলিলপত্র রচনা ও রক্ষা করতেন। এদের নিচে আরও নিম্নবর্গের কর্মচারী ছিল, যথা করণিক বা কেরানি, দৌবারিক বা দরোয়ান প্রভৃতি। গুপ্তযুগে কেন্দ্রের সঙ্গে প্রাদেশিক সরকারের সংযোগ রাখার জন্য কুমার মাত্য ও আযুক্ত নামে কর্মচারী নিযুক্ত হতো। কুমার মাত্রের ব্যাখ্যা নিয়ে মতভেদ আছে। এক রাজবংশের উচ্চ ক্ষমতাসম্পন্ন কুমারকে অমাত্য নিয়োগ করা হতো, এজন্য কুমার মাত্র হতে পারে। 2 কুমার অথবা যুবরাজ অমাত্য হিসাবে কাজ করলে কুমার মাত্য হতে পারে। 3 কারো কারো মতে যুবরাজের ভারপ্রাপ্ত মন্ত্রীকে কুমার মাত্য বোঝায়। 4 কুমার অর্থাৎ অবিবাহিত অবস্থা থেকে যিনি মন্ত্রী আছেন তাকেও বলা যায়। 5 আবার অনেকের মতে যে মন্ত্রী বা অমাত্যের পিতা জীবিত ও তখনও অমাত্য পদে আসীন তাকেই কুমার অমাত্য বলা হতো। 2 ধরনের কুমার মাত্য ছিল। পরম ভট্টারক স্থানীয় কুমার মাত্যরা সম্রাটের কাজে নিযুক্ত হতো, আর কুমার মাত্যরা যুবরাজের কাজ করত অন্যরা।
তাই কুমারমাত্ররা কেন্দ্রের বিশ্বাসভাজন কর্মচারী হিসাবে প্রাদেশিক ও জেলা বা বিষয়ে কাজ করত। আযুক্তরা জেলা ও শহরে কাজ করত। বিজিত রাজার রাজ্য ফিরিয়ে দেওয়ার সময় জায়গা ও সম্পত্তির হিসাব আযুক্তরা রাখত। গুপ্ত সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করে শাসন করা হতো। এ যুগে প্রদেশগুলোর নাম ছিল দেশ বা ভুক্তি বা ভোগ। সাধারণত গাঙ্গেয় উপত্যকার প্রদেশগুলিকে ভুক্তি বলা হতো, যথা তীরভুক্তি বা ত্রিহুত, পুন্ড্রবর্ধন ভুক্তি, শ্রাবস্তি ভুক্তি, অহিচ্ছত্র ভুক্তি ইত্যাদি। দেশে নামধারী অঞ্চল ছিল পশ্চিম ভারতে, যথা সৌরাষ্ট্র দেশ, সুকুলি দেশ ইত্যাদি। গোপ্তের উপাধিধারী কর্মচারীরা দেশ শাসন করত। ভুক্তির শাসকের উপাধি ছিল উপারিক। কখনো কখনো রাজ পরিবারের লোকেরা উপারিকের পদে কাজ করত। দামোদরপুর লিপি থেকে পুন্ড্রবর্ধনের উপারিক মহারাজ পুত্র দেব ভট্টারকের নাম জানা যায়। ভুক্তিগুলোকে জেলা বা বিষয়ে ভাগ করা হয়। গুপ্ত প্রাদেশিক শাসনের বিষয় ছিল একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই রকম অনেকগুলো বিষয় বা জেলার নাম জানা যায়, যথা কটিবর্ষ বিষয় বা দিনাজপুর জেলা, অন্তর্বেদী বিষয় বা দোয়াব জেলা প্রভৃতি। বিষয়ের শাসনের জন্য কুমার, মাত্র, বিষয়াপতি, অযুক্ত প্রভৃতি কর্মচারীরা নিযুক্ত হতো। বিষয়ের শাসনকর্তা সাধারণত প্রাদেশিক শাসনকর্তার দ্বারাই নিযুক্ত হতো, তবে ইন্দোর লিপি থেকে জানা যায় যে কখনো কখনো সম্রাট সরাসরি বিষয়ের শাসককে নিযুক্ত করতেন। অন্তর্বেদী বা দোয়াব বিষয়ের শাসনকর্তা সর্বনাক ছিলেন সম্রাটের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। দামোদরপুর লিপি থেকে জানা যায় যে সাধারণত উপারিকরাই বিষয়পতিদের নিয়ন্ত্রণ করত। আযুক্ত ও কুমারমাত্ররাও বিষয়ের শাসনে নিযুক্ত থাকলেও তারা কেন্দ্রের সঙ্গে সংযোগ রক্ষা করত। বিচারপতিরা নগর পরিষদের সাহায্যে রাষ্ট্রীয় জমি বিক্রি করত। গুপ্তযুগে বিষয়ের শাসনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটানো হয়। বিষয়ের শাসনকার্যে পরামর্শ দেওয়ার জন্য অধিকরণ বা পরিষদ নামে একটি সভা থাকত। এই পরিষদের নাম ছিল অধিষ্ঠান অধিকরণ। এই পরিষদ বা সভায় বিভিন্ন শ্রেণীর স্থানীয় প্রতিনিধি থাকত। স্বার্থবাহক প্রধান বা প্রধান ব্যবসায়ী, নগর শ্রেষ্ঠী, নিগম প্রধান, প্রথম কুলিক বা প্রধান কারিগর প্রভৃতি নিয়ে এই পরিষদ গঠিত হতো। এরা পদাধিকার বলে সদস্য হতো। বাকি সদস্যরা কিভাবে নিযুক্ত হতো তা জানা যায় না। স্থানীয় প্রতিনিধিদের মতামত নিয়ে শাসন পরিচালনার ফলে গুপ্ত শাসনের ভিত্তি বেশ মজবুত হয়। যে ক্ষেত্রে মৌর্য সম্রাটরা স্থানীয় মতামতের অপেক্ষা না রেখে তাদের কর্মচারীদের দ্বারা শাসন করতেন, সেক্ষেত্রে গুপ্ত শাসন ব্যবস্থা ছিল অনেক বেশি উদার ও প্রতিনিধিমূলক। গ্রামের শাসনের ক্ষেত্রেও গুপ্তযুগে প্রতিনিধিদের মতামত দেওয়ার নিয়ম প্রবর্তন করা হয়। প্রাদেশিক স্তরে গুপ্তযুগে কুমারমাত্র ও আযুক্ত ছাড়া নানা ধরনের কর্মচারী ছিল। আগেই বলা হয়েছে প্রদেশের শাসনের দায়িত্ব ছিল উপারিক বা গোপ্তগণের হাতে। বিষয়ের শাসনের দায়িত্ব ছিল কুমারমাত্র ও আযুক্তের হাতে। এছাড়া দণ্ডিক, দণ্ডপাশিক নামে পুলিশ বিভাগের কর্মচারী ছিল। পুষ্টপাল দলিল পত্রাদি রচনা করত। তালবর ছিল সেনাপতি। বিনয় স্থিতিস্থাপক সম্ভবত ন্যায়নীতি রক্ষার দায়িত্ব বহন করত। সম্ভবত প্রাদেশিক কর্মচারীরা মর্যাদা ও পদাধিকারে কেন্দ্রীয় কর্মচারী থেকে পৃথক ছিল। প্রদেশে
সামরিক বিভাগের দপ্তর গুপ্ত যুগে রাখা হতো বলে জানা যায়। এ সম্পর্কে গুপ্তবংশীয় যুবরাজ গোবিন্দগুপ্তের বৈশালী লিপি গুরুত্বপূর্ণ। এই লিপিতে তীরভুক্তি বা ত্রিহুত বিষয়ের শাসনের জন্য দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মচারীর নাম পাওয়া যায়। এই কর্মচারীদের নাম ও পদমর্যাদা দেখে বোঝা যায় যে প্রাদেশিক ও কেন্দ্রীয় কর্মচারীর মধ্যে পার্থক্য ছিল। বিভিন্ন কর্মচারী বিভিন্ন দায়িত্ব পালন করত। গুপ্তযুগে গ্রামের শাসন ব্যবস্থা গ্রামিকরা সরকারি কর্মচারী হিসাবে কাজ করত। গ্রামের প্রধান বা মোড়লকে বলা হতো মহত্তর বা ভোজক। এই ব্যক্তি গ্রাম শাসনে গ্রামিককে সাহায্য করত। গ্রামসভা বা মহাসভার সাহায্যে গ্রামিকরা পতিত জমি, কর্ষিত জমির আলাদা তালিকা করত, জমি মাপ করত, পথঘাট, বাজার, মন্দির, পুষ্করিণী প্রভৃতির পরিচালনার ব্যবস্থা করত। গুপ্ত বিচার ব্যবস্থা সম্পর্কে জানা যায় যে গ্রাম সভাগুলি প্রধানত গ্রামের বিচারের নিষ্পত্তি করত। বিষয় ও প্রাদেশিক শহরের সরকারি আদালত ছিল। এই আদালতের রায়ের বিরুদ্ধে রাজার কাছে আপিল করা যেত। ফাহিয়েন গুপ্ত ফৌজদারি আইনের উদারতার কথা বলেছেন। রাজদ্রোহ ছাড়া অন্য অপরাধে অঙ্গচ্ছেদ করা হতো না। লোকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত হয়ে স্বাধীন জীবনযাপন করত। রাষ্ট্রের খরচায় রাস্তাঘাট, পুল, বাঁধ ইত্যাদি তৈরি করা হতো। লোকে যাতে ন্যায় পথে চলে এটা দেখার জন্য বিনয় স্থিতিস্থাপক নামে কর্মচারীরা চেষ্টা চালাতো। গুপ্ত রাজস্ব নীতি সম্পর্কে জানা যায় যে এক জমির ফসল থেকে রাজ্য 1/4 বা 1/6 ভাগ রাজস্ব পেতেন। এর নাম ছিল ভাগ। 2 কর্মচারীদের বেতনের উপর কর ধার্য করা হতো। এই করের নাম ছিল ভোগ। 3 শুল্ক অর্থাৎ বাণিজ্য বা শিল্পদ্রব্য থেকে প্রত্যয় বা আবগারি কর আদায় করা হতো। 4 জঙ্গল, খনি, ফেরিঘাট, বাজার থেকে কর আদায় করা হতো। ডক্টর ঘোষালের মতে গুপ্তযুগে কৃষক জমি চাষ করলেও জমির মালিকানা ছিল রাজার। দান বিক্রয় করতে হবে বলে রাজার সম্মতির দরকার হতো। অবশ্য অনেকে এই ব্যাখ্যা মানেন না। তাদের মতে জমির মালিকানা ছিল কৃষকের, কিন্তু জমি দান বিক্রয় করতে হলে স্থানীয় পরিষদ ও রাজার সম্মতিক্রমে তা করা হতো। রাজা কিছু কর্মচারীদের নগদ বেতন দিলেও বেশিরভাগ বেতনের বদলে জমি বন্দোবস্ত দিতেন। গুপ্ত সাম্রাজ্যের যে অংশে সম্রাটের প্রত্যক্ষ শাসনে ছিল তার সম্পর্কে উপরে আলোচনা করা হলো। এই অঞ্চলের বাইরে সামন্ত রাজাদের শাসিত অঞ্চল ও গণরাজ্য ছিল। এই অঞ্চলগুলো স্বায়ত্তশাসন ভোগ করত। সম্রাটের প্রতি অধীনতা স্বীকারের বিনিময়ে তারা স্বায়ত্তশাসন পেত। তারা সম্রাটের অনুমতি ছাড়া ভূমিপট্টলি দান করত। সম্রাটকে এরা কর দিত। গুপ্ত শাসন ব্যবস্থার প্রশংসার দিক ছিল এর বিকেন্দ্রীকরণ নীতি এবং প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। এর দ্বারা স্থানীয় অভাব অভিযোগের প্রতিকার করা সহজ ছিল। দূরবর্তী সম্রাটদের সঙ্গে স্থানীয় লোকেদের প্রতিনিধি সভার দ্বারা সংযোগ ঘটত। মৌর্য সম্রাটদের মতো গুপ্তচরদের দ্বারা খবর জোগাড় করতে হতো না। শাসন ব্যবস্থার উদারপন্থী হওয়ার ফলে লোকে স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যতার মধ্যে দিন কাটাত। তাছাড়া দৈনন্দিন জীবনে সরকার হস্তক্ষেপ করত না। বিশেষভাবে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে সমন্বয় করা হয়েছিল। এই শাসন ব্যবস্থার দুর্বল দিক ছিল বিকেন্দ্রীকরণের ফলে আঞ্চলিকতা ও বিচ্ছিন্নতা প্রবল হতে থাকে। গুপ্ত কর্মচারীদের জমি দেওয়ার ফলে সামন্ত প্রথার প্রবণতা বাড়ে। গ্রাম ও বিষয়গুলি প্রাধান্য পায়। প্রাচীন নগরগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। ক্রমে সামন্তরা শক্তিশালী হয়ে স্বাধিকার প্রমত্ত হয়ে ওঠে। গুপ্তযুগে ফাহিয়েনের বর্ণনা দেখলে বলা যায় যে
গুপ্ত যুগ প্রকৃতই সুবর্ণ যুগ ছিল বলে মনে করা হয়, কারণ শাসন ব্যবস্থা ছিল উদার ও বিকেন্দ্রিত। তবে এই যুগের সমৃদ্ধি বিশেষ শ্রেণী ও কয়েকটি নগরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে মধ্যযুগ অপেক্ষা সরকারি স্বৈরতন্ত্র ও শোষণ এই যুগে অপেক্ষাকৃত কম ছিল, সন্দেহ নেই। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।